কোনো ছেলের সাথে কথা বলবা না, আর তুমি আমার কাছে প্রেম শিখবে। আচ্ছা ঠিক আছে, এবার বলেন তিথি। আমি ভালো আছি, আর খাওয়া দাওয়া হয়েছে। আর তোমাকে অনেক মনে পড়ে পাগলি, যখন রাতে ঘুমাতে যাই তখন আরো বেশি মনে পড়ে আমি। কেন? কারণ তখন তো তুমি বুকে মাথা রাখো না, তাই আমি। ও আচ্ছা, জানেন বাবা যে মোবাইলটা দিয়েছে সেটা অনেক ভালো, সাউন্ডটা অনেক জোরে হয়। তিথি, তুমি কি করে জানলে? বারে, আমি তো লাউড স্পিকার দিয়ে কথা বলছি। আমাদের বিজ্ঞান স্যার বলেছে মোবাইলে কথা বলার সময় অতি উচ্চমানের তরঙ্গ আমাদের কানের ক্ষতি করতে পারে। তাই আমি কানে ধরি না। নেন, বাবার সাথে কথা বলেন। বাবাকে কই পেলে তুমি? বাবা তো এখানেই। তিথি সাথে সাথে ফোনটা কেটে দিলাম। আল্লাহ জানে এই মেয়ে কতদিন পর্যন্ত আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলে। পরের দিন রাতের বেলা আবার তিথির ফোন, ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। ধরেই আমি, বাবা মা তোমরা সবাই কেমন আছো? তোমাদের শরীরটা ভালো? বাবা মাকে কই পেলেন আপনি? তিথি, কেন বাবা মা নেই? আমি, না আমি তো নানির ঘরে। ও, নানি কেমন আছো? আমি, হি হি। তিথি, হাসছো কেন? আমার নানিকে আপনি নানি বললেন? আপনার তো দাদি হয়, আর নানি তো আপনার কথা শুনতে পাবে না। আমি তো কানে ধরে আছি, নানি বলেছে স্বামীর সাথে কথা বলার সময় নাকি কানে ধরে কথা বলতে হয়। তিথি, যাক এতদিনে তোমার নানি একটা কাজের মতো কাজ করেছে। শোনেন না, আপনাকে কিছু কথা বলি। তিথি, হ্যাঁ বলো। আপনার জন্য না আমার কেমন কেমন করে, আপনাকে আমার খুব মনে পড়ে। সারাক্ষণ মনটা চায় আপনার পাশে থাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমাই। আপনি যখন অনেক চিন্তায় থাকেন আপনার কপালে চুমু দিয়ে সব চিন্তা দূর করে দেই। আমার কোলে মাথা রেখে আপনাকে ঘুম পাড়াই। তিথি, সত্যি? আমি, দাঁড়ান না, শেষ হয় নাই তো। সব সময় আপনার হাতটা ধরে থাকি, আপনাকে আমার আঁচল দিয়ে বাইন্ধা রাখি, আপনার সাথে এক থালায় খাই। আপনার। তিথি, সত্যি তোমার এমন মনে হয়? ইস, আপনি এমন কেন? দিলেন তো সব ভুলিয়ে। নানি, তারপর যেন কি বলতে বলেছিলে? উনি তো সব ভুলিয়ে দিল। তিথি, তিথি ফোনটা রাখো, অনেক রাত হয়েছে। এখন ঘুমাও, আমি মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা, পরে মনে হলে আবার ফোন দেব তাহলে। আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিলাম। রাত ৩টা, আবার তিথিকে ফোন রিসিভ করতে ঘুম গলায় বলছে, ওগো শোনেন না, আমার না এখন মনে পড়ছে বলি। মেজাজটা ৪২০ করে দিল। দিলাম এক ধমক, ঘুমা ফাজিল মেয়ে। এই রাত্রিবেলা ফাজলামি করিস? থাপড়ায় দাঁত ফালাইয়া দিমু বলেই ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পরে বাবার ফোন। আসসালামু আলাইকুম বাবা। হারামজাদা, থাপ্পড়ে দাঁত ফেলাই দিমু? তুই তিথিকে কি বলছিস? মেয়েটা এত রাতে কাঁদছে কেন? তোমায় কে বললো কাঁদছে? বলতে হবে কেন? তিথি তো কাঁদতে কাঁদতে আমায় ডাকছিল। ও নাকি তোকে কি বলতে চাইছিল, তুই ওর সাথে খারাপ ব্যবহার করলি কেন? বাবা, ওর বকর বকর শুনে কি করব বলো? সকালে একটা মিটিং আছে, আর এত রাতে ফোন দিচ্ছে, তাই রাগে বলেছি আমি। তোর মিটিংয়ের গুল্লি মারি। তিথিমা, নে তুই আমার সামনেই বল, আর সাউন্ড বাড়িয়েই দিলাম। একটা গালাগালি যদি করছে তোরে, চট্টগ্রামে গিয়ে জুতো দিয়ে বাড়াইমু বল। মা বল, আল্লাহ ইজ্জত বাঁচাও, আল্লাহ ইজ্জত বাঁচাও। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আপনাকে অনেক ভালোবাসি, রাখি হ্যাঁ। আল্লাহ হাফেজ। বাবা, বাবা, বাবা আপনি কি আছেন? আমি, টুট টুট টুট, লাইনটা কেটে গেল। আমিও সুন্দর করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সারাদিন অফিস করে এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব, তখনই তিথির ফোন। হ্যালো জান, উম্মা, চু চু চু। তিথি, এগুলা কি? আমি, আমার এক বান্ধবী বলেছে এমন করলে নাকি আপনি খুশি হবেন। চু। আপনি খুশি হন নাই? চু। আল্লাহ, তুমি আমারে ধৈর্য দাও, নয়তো এই মেয়েরে একটু আমায় বোঝার মতো বুদ্ধি দাও। কি হলো, আপনার কি ভালো লাগছে না? চু। হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো লাগছে, এখন বাদ দাও। আমাকে আর খুশি করতে হবে না, আমি এমনিতেই তোমার উপরে অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দেই বলেই ফোনটা রেখে দিল। এইভাবে দিন যাচ্ছিল। দেখতে দেখতে রোজা এসে গেল আমার। এক অফিস কলিগের মাধ্যমে সারা অফিস ছড়িয়ে গেল আমি বিয়ে করেছি। তাই আর কি করার, সবাইকে নিয়ে ইফতার পার্টির আয়োজন করলাম। আর সিদ্ধান্ত হলো ঈদের পরের দিন সবাই আমার বউ দেখতে আমার গ্রামের বাড়ি জামালপুরে যাবে। ঈদের ছুটিও পড়েছে অনেক, ১০ দিন। নতুন বিবাহিত দেখে অফিস থেকে আমাকে অফিস ছুটির ২ দিন আগে ছুটি দিল। তাই বাড়িতে না জানিয়েই রওনা দিলাম। মাঝপথে বাড়িতে ফোন দিলাম। মা বলল তিথি আজ তাদের বাড়িতে গেছে, তাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া জানিয়ে মাকে বললাম আমি আসছি। যেতে যেতে রাত ৮টার মতো বাজলো। আমি বাবা মায়ের রুমে ঢুকে সালাম জানিয়ে আমার রুমে ঢুকতে চিৎকার দিয়ে উঠলাম। মা বাবা দুজনেই দৌড়িয়ে আসলো। কি হয়েছে নিলয়? বাবা, এটাকে ঠাটিয়ে একটা চর দিয়ে, একবার দেখ চিনতে পারবি বাবা। কিন্তু মা তো বলল, হ্যাঁ রে বাবা, বলেছিলাম তুই আসবি, এটা তোর ফুপুকে জানিয়েছিলাম।
তিথি কিভাবে যেন শুনে চলে আসছে, একটা পাগলি ছেলের বউ পেয়েছি আমি। পিছে পিছে দাদিও চলে আসছে, এসেই নাতনি আমার স্বামী পাগল, স্বামী আসছে শুনে চলে আসছে। কতদিন পর বাড়ি গেল, কিন্তু একটা দিনও থাকলো না, চলে আসলো স্বামীর টানে। বলে হাসছে, দাদি আপনি এমন কেন? তিথি, কেমন? আমি, আমাকে না জানিয়ে চলে আসলেন? আমায় তো একবার বলতেই পারতেন আপনি। জানেন কতদিন থেকে আপনার জন্য অপেক্ষা করছি? মা কথা বলার সময় শুনেছিলাম, তা না হলে তো জানতেই পারতাম না। আমি শুনেই এসে পড়েছি। আল্লাহ তোমার কাছে হাজার শুক্রিয়া, তুমি আমার কথা শুনেছো। বাবা মা চলে গেল, দাদি হাসছে। কেন আসবো না? আপনি বাড়িতে আসছেন এতদিন পরে, আমি যদি না থাকি তাহলে চকলেটগুলো কাকে দেবেন? নষ্ট হয়ে যাবে না? আর মা বলছিল আপনি আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসবেন, তাই চলে আসছি। তিথি, ওই সতীন স্বামী আসছে, এতদিন পর সালাম কর, কেমন আছে জিজ্ঞেস কর আগে, তারপর তোর জন্য কি আনছে তা তো দেবেই। মাথায় কি বুদ্ধি হবে না তোর? দাদি, ও ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? চকলেটগুলো দেন তাড়াতাড়ি। আবার প্রমাণ হলো কুত্তার লেজ কখনো সোজা হয় না। রাগে দুঃখে চকলেটগুলো বের করে দিলাম, ও নিয়ে বিছানায় চলে গেল। রাতে খেয়ে ঘুমাতে গেলাম, সেও আগের জায়গায় ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর পর একটা করে চকলেট নিচ্ছে আর খাচ্ছে। মাঝ রাত্রিরে তিথির ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে গেল। ওগো শুনছো? তিথি বিরক্ত করো না তো, ঘুমোতে দাও। শোনেন না একটু? তিথি, হ্যাঁ বলো। বলছি কি, আপনার ব্যাগে তো আরো চকলেট আছে, একটু বের করে দেবেন। ওইগুলো শেষ। শেষ মানে? তুমি কি ঘুমাও নাই? এতক্ষণ কি চকলেটই খেলে? হ্যাঁ খাবো না। দিনে তো খাওয়া যাবে না, আর রেখে দিলে যদি নষ্ট হয়ে যায়? কে বললো তোমার চকলেট নষ্ট হয়ে যায়? কেউ বলেনি। একবার ছোট কাকা বিদেশ থেকে আমার জন্য অনেক চকলেট আনছিল, 1 বছর পর সেগুলো নষ্ট হয়ে গেছিল। তিথি, একটা কাজ করতে পারবা কি? আমার মাথাটা খেতে পারবা? যা, ওখানে কি চকলেট ভরেছো নাকি যে খাবো? তার মানে চকলেট পড়লে আমার মাথাও খেতে? না, শুধু চকলেটটা খেতাম, জানেন না, অপচয়কারী শয়তানের ভাই। তাই কোনো জিনিস পড়ে গেলে আমি সেটা নষ্ট হতে দেই না। আচ্ছা, মেয়েরাও কি শয়তানের ভাই হয়? তুমি কি ঘুমাবে নাকি থাপ্পড় খাবে? চকলেট খাবো, দিন না এনে। অবশেষে এনে দিতে হলো। পরের দিন সকালে পুকুর পাড়ে বসে আছি। আপনার কি মন খারাপ তিথি? একটু। ও আচ্ছা দাঁড়ান, আপনার মন ভালো করে দেই। চু চু চু। তিথি, বা সুন্দর, শব্দ হচ্ছে না। আর একটু জোরে শব্দ করো। আমি। সে আরো জোরে জোরে মুখে চুচ্চু শব্দ করতে লাগলো। আমি আর ঠিক থাকতে পারলাম না, ওর পাগলামি দেখে হেসে দিলাম। হয়েছে, থাক, আর লাগবে না, এবার চুচ্চু করা বন্ধ করো। সেও বিশ্বজয় এক হাসি দিল। ইফতারের সময় আমি ওর পাশে বসলাম না, খাইয়ে দেওয়ার ভয়ে। টেবিলের ঠিক উল্টো দিকে বসলাম। খাবার মাঝে ওর দিকে তাকাতে মুচকি মুচকি হাসছে, তাই সুযোগ বুঝে একবার দিলাম চোখ মেরে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, কেমনে করলেন? আবার একটু করেন তো। তিথি, কি রে মা? বাবা, বাবা উনি না খুব সুন্দর করে চোখ কেমন জানি বন্ধ করছে, এই যে এরকম ভাবে 2 চোখ বন্ধ করে বাবাকে দেখাচ্ছে। না না, হয় নাই, আমি পারি না। উনি একটা দিয়ে করেছে, একটু দেখান না, বাবাও একটু দেখুক। আমি আর কারো দিকে না তাকিয়ে মাথা নিচু করে খেতে লাগলাম। তার পরের দিন থেকে ইফতারি আমার ঘরে পাঠিয়ে দিয়েছে মা। দেখতে দেখতে ঈদ এসে গেল। ঈদের পরের দিন আমার অফিস কলিগরা আসলো। তিথি হলুদ রঙের একটা শাড়ি পরেছে, দেখতে অনেকটা পুতুলের মতো লাগছে। সবার সামনে ওকে নিয়ে গেলাম পরিচয় করিয়ে দিতে, কিন্তু পুরোটা সময় শুধুমাত্র এক ভাবি ছাড়ার কারোর সাথে কোনো ধরনের কথা বলল না। রাগে আমার মাথা দিয়ে আগুন বের হচ্ছে। শুধু তাই, ওরা চলে যাওয়ার পরে ঠাস করে গালে একটা চড় মারলাম। দিন দিন কি বেয়াদব হয়ে যাচ্ছ? ওরা এত কিছু জিজ্ঞেস করলো, আর তুমি কিছুই বললে না কেন? আমি কাঁদতে কাঁদতে, আপনি না বলেছেন কোনো ছেলের সাথে যেন কথা না বলি, তাই বলিনি। তিথি, নিজের মাঝে কিছুটা অনুতপ্ততা বোধ কাজ করলো। এই মেয়েকে দিয়ে আমি কি করে সংসার করব? এর তো বুদ্ধি বলে কিছুই নাই। মন খারাপ করে শুয়ে আছি বিছানায়। তিথি এসে আমার বুকে শুয়ে পড়লো। আমি তাকে তুলে দিলাম, বললাম আর যেন কখনোই এভাবে না ঘুমায়। সে রাগ করে চলে গেল। কিছুক্ষণ পর বাবাকে ডেকে নিয়ে এসে বিচার দিচ্ছে। বাবা, বাবা, উনি আমাকে ঘুমোতে দিচ্ছে না। তিথি, কিরে নিলয়, ঘুমোতে দিচ্ছিস না কেন? বাবা, আমি ওকে কখন ঘুমোতে দিলাম না? ঘুমাক না, আমি কি নিষেধ করছি? না বাবা, আমি ওনার বুকে ঘুমাবো, উনি আমাকে বারবার তুলে দিচ্ছে। বাবা একটু সংকোচে পড়ে গেলেন, তারপরেও বললেন, ওকে ঘুমোতে দে, আমরা গেলাম। বাবা, যাবেন না, আমি আগে শুয়ে পড়ি, তারপর যাবেন, না হলে আবার তুলে দেবে। তিথি তিথি এসে শুয়ে পড়লো, তারপর বাবা দরজা আটকে চলে গেল। আচ্ছা, আপনি সব সময় মন খারাপ করে থাকেন কেন? আপনার কি কিছু হয়েছে? তিথি, না কিছু হয় নাই। কিছু তো একটা হয়েছে, না হলে সব সময় এরকম থাকেন কেন?
কি করব বলো, আমার যৌবন তো শেষ হয়ে যাচ্ছে আর তুমি তো সেটা বুঝতেই পারছো না। মুখ ফসকে কথাটা বলে দিলাম। ও, ডাক্তার দেখান নাই? দেখাইছি, বলেছে ভালো হয়ে যাবে। এখন ঘুমাও আর কথা বলো না। পরের দিন সকালে সবাই খেতে বসছি। মন খারাপ দেখে বাবা জিজ্ঞেস করলো, নিলয় কিছু হয়েছে তোর? কয়দিন থেকে দেখছি মন খারাপ। না বাবা, কিছুই হয়নি। আমি, হয়েছিল, ডাক্তার দেখিয়েছেন, এখন ভালো হয়ে যাচ্ছে। তিথি, এই ছেলেটাকে নিয়ে আর পারি না, ছোট থেকে একটা সমস্যা। অসুখ হলে কাউকে বলবে না। কি হয়েছিল রে নিলয়? বাবা, বাবা ওনার না। তিথি, তিথি একদম চুপ, কোনো কথা বলবে না। আমি, এই বলবে না কেন? তোর কি অসুখ সেটা জানতে হবে না? পরে যদি বড় সমস্যা হয়ে যায়। বল মা, কি হয়েছিল নিলয়ের, আর তুই কেমন করে জানলি? কাল রাতে যখন আপনারা এসে পড়লেন তখন বলেছে ওনার নাকি যৌবন শেষ হয়ে যাচ্ছে, আর আমি সেটা বুঝতে পারি নাই বলে ওনার মন খারাপ। এখন নাকি ভালো হয়ে যাচ্ছে। আমি এক দৌড়ে ঘরের ভেতর। পরে 2 দিন বাবা মা কেউ আমার সামনে আসেনি। আমিও না। এইদিকে তিথিরও স্কুল খুলেছে পরীক্ষার জন্য, তাই দিনে একটু শান্তিতে থাকতে পারি। একদিন বিকেলবেলা এক কাকা এসেছে তার ছেলেকে নিয়ে চাকরির বিষয়ে কথা বলার জন্য। বাবা মা আর আমি বসে কথা বলছি, এরই মাঝে তিথির আগমন। ওগো, একটু এদিকে আসেন না। তিথি, আসছি একটু পরে। না, এখনই আসেন। শুধু একটা চুমু খাবো, তারপর চলে যাবেন। আমার ফ্রেন্ডটা না আজ এটা শিখিয়ে দিয়েছে। বলেছে কারো সামনে যাতে না খায়, চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালোবাসবেন। বাবা, আজ তাহলে উঠি, বলে কাকা চলে গেল। বাবা মাও উঠে গেল। তখন তিথি আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আমি দৌড়িয়ে বাইরে বের হয়ে গেলাম। পিছে পিছে তিথিও দৌড়ানো শুরু করলো। দাঁড়ান দাঁড়ান, শুধু একটা খামু। তিথি, ও যখন দৌড় দিচ্ছে আমি তখন দাঁড়িয়ে গেলাম। রাস্তায় গেলে আবার আরেক ঝামেলা। আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি, সে তার কাজ ছেড়ে চলে গেল। ছুটি শেষে আবার চলে গেলাম ব্যস্ততম সম্মানযুক্ত পরিবেশে। বেশ কিছুদিন পর রাত 2টার দিকে তিথির ফোন। ফোন রিসিভ করতেই হ্যালো নানি, সাথে সাথে ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দিলাম। বিয়ে প্রায় 1 বছর হচ্ছে, এখনও তার নানি কি বলল তা নিয়ে আমার সাথে কথা বলতে হবে। মনটা খারাপ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ফোন খুলতে তিথির ফোন থেকে মেসেজ, নানি আর নেই, যত দ্রুত পারেন আপনি বাড়িতে আসেন। আমি প্রায় পাগল হয়ে গেলাম। তাহলে তিথি রাতে নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। কিভাবে বাড়ি পৌঁছালাম আমার ঠিক খেয়াল নেই। পরে জানতে পারলাম আমার ফ্ল্যাটের সাফেদ ভাই আমাকে নিয়ে এসেছে। আমি যাওয়ার পর দাদির দাফন সম্পন্ন করা হয়। এরই মাঝে তিথি আমার সাথে কোনো কথাই বলেনি। মাটি দেওয়ার শেষে সবাই বাড়ি আসলাম, কিন্তু তিথিকে কোথাও দেখতে পেলাম না। পরে দাদির কবরে গিয়ে দেখি দাদির পায়ের দিকে বসে তিথি কাঁদছে। তিথি, চলো বাড়ি যাবে। তিথি আমাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে উঠল। কোনোভাবেই তাকে সেখান থেকে সরাতে পারলাম না। পরে বাবা মা এসে অনেক বুঝিয়ে তাকে বাড়িতে নিয়ে গেল। দাদির জন্য আমারও অনেক খারাপ লাগছে, কিন্তু তিথির জন্য তা প্রকাশ করতে পারছি না। তাহলে হয়তো ও আরও পাগলামি করবে। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লাম। তিথি আমার বুকে শুয়ে আবার কান্না শুরু করে দিল। আমি ওকে অনেক বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মাঝ রাতে হঠাৎ কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখি তিথি পাশে নেই। দৌড়িয়ে দাদির কবরের পাশে গেলাম। গিয়ে দেখি তিথি একটা লাইট নিয়ে দাদির কবরের পাশে বসে আছে আর কাঁদছে। তিথি, তুমি এত রাতে এখানে আসছো কেন? নানি তো অন্ধকারে ভয় পায়। নানি তো বাড়ি ছাড়া কখনো কোথাও থাকেনি। নানি এখানে কিভাবে থাকবে? আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। তিথি, তুমি আর পাগলামি করো না। তুমি এমন করলে দাদি কষ্ট পাবে। বাবা মাও কান্নার আওয়াজ পেয়ে চলে আসছে। পরে তাকে আবার বাড়িতে নিয়ে গেলাম। তিথির এমন অবস্থা দেখে ওকে বাবা মা আর ফুপু মানে আমার শাশুড়িও তাকে বাড়িতে রাখতে চাচ্ছে না। তাই আর আমারও মনে হলো বাড়িতে থাকলেও আরও ভেঙে পড়বে। তাই তার স্কুল থেকে টিসি নিয়ে তাকে চট্টগ্রামে নিয়ে আসলাম। অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে তাকে নিয়ে চট্টগ্রামে ঘোরাঘুরি করলাম। পাহাড় সমুদ্র ঘুরে সে কিছুটা পরিবর্তন হলো। তারপর বাংলাদেশের মহিলা সমিতি বালিকা স্কুল অ্যান্ড কলেজে আমাদের এমডি স্যারের মেয়ের সাথে ভর্তি করে দিলাম। সাফেদ ভাইয়ের সাথে একই ফ্ল্যাটে থাকতে লাগলাম। সাফেদ ভাইয়ের বউ একজন গৃহিণী, তাদের 6 বছরের একটা মেয়ে আছে। কিছুদিনের মধ্যেই তিথির সাথে ভালোভাবে জমে গেল। আমি সকালে অফিসে যাওয়ার সময় তিথিকে স্কুলে দিয়ে যাই, আবার আসার সময় নিয়ে আসি। এইভাবেই দিনগুলি ভালোই যাচ্ছিল। একদিন তিথি স্কুল আগেই ছুটি হয়ে যায়, তাই আমায় বলে বাসায় চলে আসছে। অফিস শেষে বাসায় ফিরতে দারোয়ান বাড়িওয়ালার সাথে দেখা করতে বলল। রুমে এসে দেখি তিথি পড়ছে। আমায় দেখে উঠে এসে জড়িয়ে ধরলো। প্রতিদিনই এমন করে, যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমার হাত ছাড়তে চায় না। দাদি নাকি এটা বলে গেছে। অবশ্য দাদি মারা যাওয়ার পর তিথির মাঝে অনেকটাই পরিবর্তন আসছে। আগের মতো তেমন বেফাস কথা বলে না। কপালে একটা চুমু দিয়ে টেবিলে বসিয়ে বললাম যে একটু বাড়িওয়ালার সাথে দেখা করতে হবে, আমি দেখা করে আসি। না, আপনি যাবেন না। তিথি, কেন? এমনি না, এমনি না, আমায় না কয়টা অঙ্ক করে দিতে হবে।
তিথি আচ্ছা এসে করে দিচ্ছি। না আমায় এখনই করে দিতে হবে। অঙ্ক করা শেষ হলে আচ্ছা তুমি বাকিগুলো করো আমি আসছি। ফিজিক্সটা একটু বুঝিয়ে দেন। এভাবে করতে করতে রাত ৮টা বাজিয়ে ফেলেছে। প্রায় সব সাবজেক্ট পড়ানো শেষ তারপরেও যেতে দিচ্ছে না। তারপর ধমক দিয়ে বসিয়ে দেখা করতে গেলাম। সালাম দিতেই গম্ভীর মুখে আমার দিকে তাকালো, আমার হাতটা ধরে টেনে ছাদে নিয়ে গেল। দেখো নিলয়, তোমার বউ আমার ছাদের কি অবস্থা করেছে। সবগুলো ফুল ছিঁড়ে ফেলেছে। আর এদিকে আসো, দেখো গাছটার কি অবস্থা করেছে। এটা কি কারো ওঠার মতো গাছ? তোমার বউ গাছে উঠে গাছটা ভেঙে ফেলেছে। বাড়িওয়ালা, তার মানে এই জন্যই বাড়িওয়ালার কাছে আসতে দিচ্ছিল না। আমি তাড়াতাড়ি করে নিচে নামলাম, দেখি তিথি রুমে নাই। বাথরুমে ধাক্কা দিয়ে দেখি সারা বাথরুমে ফুলের পাপড়ি দিয়ে ভরা। ভাবিদের রুমে গিয়েও দেখি নাই। রুমে এসে তিথির ফোনে ফোন দিলাম। খাটের নিচ থেকে ফোন বেজে উঠল। ফোনটা কেটে নিচে তাকালাম, দেখি তিথি খাটের নিচে শুয়ে আছে। তিথি, ওখানে কি করো? বাইরে এসো, ধমক দিয়ে। আমি কিন্তু বাবাকে কল দেব। তিথি, বাবাকে কেন কল দেবে? আপনি আমায় মারবেন বলে চিৎকার করে কান্না শুরু করে দিল। কান্না শুনে পাশের রুমের ভাবি চলে আসলো। কিরে নিলয়, কি হয়েছে? ভাবি, আরে ভাবি কিছুই হয় নাই, আমি ওকে খাটের নিচ থেকে বাইরে বের হতে বলছি। আরও অমনি কান্না শুরু করেছে। তুমি যাও, আমি দেখছি। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই করব না। তিথি, আচ্ছা ঠিক আছে, এবার বাইরে আসো। আগে বলেন মারবেন না। তিথি, আচ্ছা মারবো না, বাইরে আসো। কান্না থামিয়ে বাইরে আসলো। চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলাম, গাছ ভেঙেছো কেন? আমি ভাঙি নাই, দিয়া ভাঙছে, ভাবির মেয়ে। মিথ্যা কথা বলবা না। তিথি, সত্য বলো, ধমক দিয়ে। অনেকদিন থেকে গাছে উঠি না, তাই ছাদে গাছ দেখে পা কেমন জানি করছিল, তাই উঠেছিলাম বলে আবার কান্না শুরু করে দিল। আচ্ছা কাঁদতে হবে না, কান্না করার কি আছে পাগলি? আমি কি তোমাকে কিছু বলেছি নাকি মেরেছি? কিছু বলবোও না, কান্না থামাও বলে আবার চোখের পানি মুছে দিল। আচ্ছা তিথি, আর একটা কথা জিজ্ঞেস করি, কান্না করবা না কিন্তু। আচ্ছা আচ্ছা, ফুল কেন ছিঁড়েছো? ও আমি না টিভিতে দেখেছি সাবান দিয়ে গোসল করবার সময় পানিতে ফুল দিতে হয়, তাহলে সুন্দর হওয়া যায়, তাই ফুল ছিঁড়েছি। তাই বলে সব ফুল কেন? পারে আপনি দেখেন নাই? ওদের গোসলখানা ভর্তি থাকে, তাই তো সব ফুল ছিঁড়েছি। এবার আর না হেসে পারলাম না। আমার হাসি দেখে ও হাসছে। ধুর পাগলি, ওরা এমনিতেই ওইভাবে টিভিতে বিজ্ঞাপন দেয়, আর তুমি এমনিতেই সুন্দর। তোমাকে ফুল দিয়ে গোসল করতে হবে না। যাদের চেহারা খারাপ তাদের করতে হয়। আর কখনোই ছিঁড়বে না, মনে থাকবে। আমি খুশি হয়ে আচ্ছা আর ছিঁড়ব না। তার কিছুদিন পর তিথির টেস্ট পরীক্ষা শুরু হয়। ওকে সারাদিন বাসাতেই থাকতে হতো, সারাদিন। ভাবি আর দিয়ার সাথেই সময় কাটতো। একদিন বাসায় এসে দেখি ভাবিরা কেউ বাসায় নাই, দিয়া একা একা পড়ছে। আমি যাওয়ার পর কেমন করে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু কাছে আসছে না। তিথি, কিছু হয়েছে? সে কান্না শুরু করে দিয়েছে। আমি ভয় পেয়ে গেলাম। তিথি, তুমি কি একা একা ভয় পেয়েছো? না। কান্না কণ্ঠে, আবার ফুল ছিঁড়েছো? না। ভাবি কিছু বলেছে, বকেছে? না। তাহলে কাঁদছো কেন? আমি ইচ্ছে করে করি নাই। কি করেছো বলো? আপনি আমায় মারবেন বলে আরো জোরে কাঁদতে লাগলো। আমি বাবাকে বলে দেব আপনি আমায় মারছেন। তিথি, আমি কি তোমাকে কখনো মেরেছি? ২ বার থাপ্পড় মারছেন। তিথি, কবে মনে নাই? একদিন সকালবেলা আর ঈদের পরের দিন একদিন আপনার বন্ধুদের সাথে কথা না বলার জন্য মারছিলেন। আচ্ছা তখন বুঝতে পারি নাই, তারপর তো আর মারি নাই। আর মারবও না। বলো কি করেছো? আমি দিয়া না চকলেট খাইছিল, আমি চাচ্ছিলাম, আমাকে দেয় নাই, পরে আমি ওর কাছ থেকে জোর করে সেটা কেড়ে নিয়েছি। তারপর সে আমার চুল টেনে ধরেছিল, তাই আমি ওকে কামড় দিয়েছি। তিথি, কামড় দিয়েছো মানে? দিয়া এখন কোথায়? ওকে নিয়ে হাসপাতালে গেছে ওর মা। আমি আর দেরি না করে হাসপাতালের দিকে রওনা দিলাম। তিথিও আমার পিছে পিছে গেল। হাসপাতালে গিয়ে দেখি দিয়ার ট্রিটমেন্ট চলছে। 4টা সেলাই দিয়েছে হাতে। তিথি আমার হাতটা ধরে অপরাধীর মতো পেছনে দাঁড়িয়ে পড়ল। সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে। কিরে নিলয়, তুই কি তিথিকে বকাবকি করেছিস নাকি? ভাবি, সুযোগ পাইলাম কই, তার আগেই তো বাবার ভয় দেখানো শুরু করেছে। থাক কিছু বলিস না, দিয়াকে যখন কামড় দিয়েছে দিয়ার আগে সেই কান্না শুরু করে দিয়েছে। হাতে রক্ত দেখে ছোট মানুষ বুঝতে পারে নাই। ভাবি, ও এবার এসএসসি দেবে, তুমি ওকে ছোট বলছো? ওকে আমি আর এখানে রাখবো না, কালই ওকে বাড়ি পাঠিয়ে দেব। আমি আমি বাড়ি যাব না বলে আবার কান্না শুরু করে দিয়েছে। থাক, তোকেই আমি যেতে দেব না, শুধু আর পাগলামি করবি না কখনো, মনে থাকে যেন। ভাবি, আচ্ছা। তিথি, ভাবলাম হাসপাতালে যখন এসেই পড়েছি তখন প্রেশারটা একটু মেপে যাই। যেই না নার্স প্রেশার মাপা শুরু করেছে, তিথি এসে নার্সের চুল ধরে টানাটানি শুরু করেছে। তিথি ধমক দিয়ে, এটা কেমন বেয়াদবি? ও আপনাকে ধরেছে কেন? তিথি, ধরেছে মানে? প্রেশার মাপছে, ধরতে হবে না। না ধরবে না, নানি বলেছিল তোর স্বামীর পাশে যেন কোনো মেয়ে ঘেঁষতে না পারে, কোনো মেয়ে যেন তার স্বামীকে স্পর্শ না করে।
যদি করে তাহলে কিন্তু তোর স্বামীকে হারাবি তিথি। আমি আর হাসি আটকালেও নার্স না হেসে পারল না। পরে নার্স আর প্রেশার মাপলো না, তারপর তাকে নিয়ে বাসায় চলে আসলাম। আর টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দিলাম, যাতে আর কোনো অঘটনের সৃষ্টি না হয়। কে শোনে কার কথা, পরের দিন বাবাকে সাথে নিয়ে হাজির। তাকিয়ে দেখি একদিনে চেহারা বেহাল দশা করে ফেলেছে। অফিস থেকে বাসায় ঢুকেই দেখি বাবা আর তিথি বসে গল্প করছে। আমাকে দেখে তিথি বাবার পাঞ্জাবি ধরে বাবার পেছনে দাঁড়িয়ে গেল। অনেক কেঁদেছে মনে হয় দেখে মনে হলো। বাবা কখন এসেছো, কেমন আছো? বাবা কোনো কথা না বলে আগে হাতের কাজটা সেরে নিল। হারামজাদা, তোর সাহস কি করে হলো মেয়েটাকে একা একা পাঠানোর? রাস্তায় যদি কিছু একটা হয়ে যেত? বাবা জানো ও কি করেছে? আমি চুপ। কোনো কিছুই আমি জানতে চাই না। একটা কথা বলবি, একটা চর খাবি। যত কথা তত চর বাবা। তিথি খিলখিল করে হেসে উঠল। আমি ওর দিকে তাকাতেই বাবার পেছনে লুকিয়ে পড়লো। বিপত্তি আরও বাড়লো। কিছুদিন পর তিথির যখন এসএসসি পরীক্ষা শুরু হলো, তার এক কথা, ও পড়ার সময় আমাকে খাটে হেলান দিয়ে বসে থাকতে হবে। ও আমার বুকে মাথা রেখে পড়বে আর আমাকে ওর মাথায় হাত বুলিয়ে দিতে হবে। তা না হলে সে পড়বে না। দীর্ঘ ১.৫ মাস আমি ঠিকমতো ঘুমোতে পারিনি। ও রাত ২টা ৩টা পর্যন্ত পড়তো, আবার ৬টা ৬টা ৩০-এ উঠতো। পরীক্ষার সময় মেয়েটার চোখে ঘুম থাকে না, যে করেই হোক তাকে প্রথম হতে হবে, না হলে তার মাথা ঠিক থাকে না। ক্লাস 7-এ অসুস্থতার জন্য দ্বিতীয় হয়েছিল। পরে যে প্রথম হয়েছিল তার বাবা মা এসে রিকোয়েস্ট করে তিথিকে প্রথম করে দিয়েছে, কারণ তাদের ছেলেকে খামচিয়ে কামড়িয়ে শেষ করে দিয়েছিল। আরও পড়ার সময় কেউ ডিস্টার্ব করলেও তার অবস্থা অনেকটা খারাপ করে দেয়। তাই কিছু বলার মতো সাহসও হয়নি। পরীক্ষার শেষে আবদার করলো আমার সাথে ঘুরবে। ছুটি নাই বললে স্যারের মেয়েকে বলে ছুটির ব্যবস্থা করলো। একদিন তাকে নিয়ে পার্কে গেলাম ঘুরতে। এই দেখেন দেখেন, মেয়েটা মনে হয় পানিতে পড়েছিল। চলেন চলেন দেখে আসি। তিথি, তিথি দেখতে হবে না, চলো এখান থেকে, বাসায় যাব আমি। আরে আপনি এমন কেন? দেখছেন না ছেলেটা একা? আমরা গিয়ে সাহায্য করি হাসপাতালে নেওয়ার জন্য। তিথি, তিথি হাসপাতালে নিতে হবে না। মেয়েটা দেখো নড়ছে, তার মানে সে বেঁচে গেছে। আমাদের যেতে হবে না। এই বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। দেখতে দেখতে তিথির রেজাল্ট হয়ে গেল। অনেক ভালো রেজাল্ট করেছে, আমাদের বকশীগঞ্জ উপজেলায় প্রথম। সেদিন যে তিথিকে পরিমাণ খুশি হয়েছিল বলে বোঝাতে পারবো না। প্রায় ঘন্টা খানেক লাফিয়েছে আর কিছুক্ষণ পর পর আমায় এসে জড়িয়ে ধরেছে। অথচ এই মেয়েটায় রেজাল্টের আগের দিন রাতে সারা রাত ঘুমোতে পারে নাই, সাথে আমাকেও ঘুমোতে দেয় নাই। আমাদের বিবাহিত জীবনের বসন্ত শুরু হয়েছিল তিথির এইচএসসি পরীক্ষার পর। ততদিনে সাফেদ ভাইয়ারা ঢাকার দিকে চলে গেছে, তাই পুরো ফ্ল্যাটে আমরাই ছিলাম। মনে পড়ে আমাদের বিয়ের ৪র্থ বার্ষিকীতে আমার ফিরতে একটু রাত হয়। অনেকক্ষণ কলিং বেল চাপার পরও যখন দরজা খুলছিল না, তখন আমার চাবি দিয়ে দরজা খুলতে যাব, দেখি দরজা খোলা। ভেতরে অন্ধকার। খুঁজে লাইটটা জ্বালাতেই আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। কার বাসায় ঢুকলাম পরে খেয়াল করে দেখলাম না, ঠিকই আছে। সারা ঘর সুন্দর করে সাজানো, টেবিলের উপরে একটা শেরওয়ানি রাখা, সাথে চিরকুট। ওগো, নানি বলে গেছিল যখন তুই বড় হবি বিয়ে কি বুঝতে পারবি। সেদিন যেন আবার আমি প্রথম দিনের মতো বউ সাজি। এক আনন্দের ঢেউ কেটে গেল মনে। আমি ফ্রেশ হয়ে শেরওয়ানি পরে গিয়ে দেখি রুমটাও সুন্দর করে সাজানো। দরজায় দাঁড়িয়ে বললাম, দাদি যেন কি বলেছিল? বলে হেসে দিলাম। তিথি লজ্জায় মুখটা হাঁটুতে ঠেকালো। কোনো রকম রাতটা পার করলাম। পরের দিন থেকে বিপত্তি আরও বেড়ে গেল। প্রায় ১ সপ্তাহ তিথির মুখ দেখতে পারি নাই। খুব সকালে সে ওঠে, নাস্তা রেডি করে অন্য রুমে লুকিয়ে থাকতো। আর রাত না হলে বাসায় ঢুকতে দিত না। বাসায় যখন ঢুকতাম পুরো অন্ধকারে থাকতো। এসে আমাকে জড়িয়ে ধরতে বরাবরের মতোই, কিন্তু লাইট জ্বালাতো না। শোয়ার সময় আমার হাতটা বেঁধে রাখতো, তারপর ঘুমাতো। এভাবেই তার অত্যাচারে দিনগুলি যাচ্ছিল। ঢাকায় চান্স হওয়ার পর আমি ঢাকার দিকে চাকরি নেই। চান্স হওয়ার কিছুদিন পরই তিথি কনসিভ করে। সেদিন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। তিথিকে খবরটা জানানোর পর ও যে কতক্ষণ আমার বুকে মুখ লুকিয়েছিল তা আমার মনে নেই। কিছুক্ষণ পর দেখি দিদি কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? বাবা হলে তো আপনি বাবুকেই ভালোবাসবেন, আমায় তো বাসবেন না। হেসে দিলাম। ধুর পাগলি, কে বলেছে তোমায় ভালোবাসবো না? আরও অনেক বেশি বাসবো। সত্যি? সত্যি বলে কপালে একটা চুমু দিলাম। সেও আমাকে জড়িয়ে ধরলো। পাগলিটা এখন মা হয়েছে, বাবা হয়েছি আমি। কিন্তু পাগলির পাগলামি কমেনি, বরং বেড়েছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর থেকে আমার উপরে তিথির অত্যাচার আরও বেড়ে গেছে। মেয়েও হয়েছে ঠিক মায়ের মতোই। মা যেমন স্বামীর বুক ছাড়া ঘুমায় না, মেয়েও তেমন বাবার বুক ছাড়া ঘুমায় না। আর এই নিয়ে মা মেয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকে। মাঝখান থেকে বলির পাঠা হয়েছি আমি। আমরা এখন মানুষ ৩ জন আর বালিশ একটা। এখন মেয়ের বয়স ৩, কোলে করে দাঁড়িয়ে অপেক্ষা করছি তিথির জন্য। আজ তিথির মেডিকেলের শেষ দিন।
কি ব্যাপার, ওকে এইভাবে কোলে করে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? তিথি: এই তো প্রায় ঘন্টা খানেক। আমি: ওকে এইভাবেই কোলে উঠেছিল? তিথি: হুম, কেন? আমি: না কিছু না মামুনি, আমার কোলে আয়। মেয়েকে কখনো তুই করে বলে না রাগ না উঠলে। কিন্তু বুঝতে পারলাম না কি জন্য রাগ করেছে। কি ব্যাপার তিথি, তুমি কি নিতুর উপরে রেগে আছো? কিছু করেছে? নিতু আমার মেয়ের নাম। না কিছু করেনি, আপনি হেঁটে হেঁটে বাসায় আসবেন, আমি নিতুকে নিয়ে যাচ্ছি। তিথি আমাকে রেখে গাড়ি নিয়ে চলে গেল। বাসায় গিয়ে দেখি মেয়েকে খাটের সাথে বেঁধে কান ধরে দাঁড় করিয়ে রাখেছে। কি ব্যাপার তিথি, ওকে বেঁধে রেখেছো কেন? কি করব? ও আপনার কোলে কেন উঠবে? তিথি: বারে, মেয়ে বাবার কোলে উঠবে না? উঠুক, তাতে সমস্যা নেই। আমি ওকে ভাগ করে দিয়েছি না, আমার পাশে ও কেন উঠবে? তিথি: ও তো তোমার পাশে যেতে চায়নি, আমিই নিয়েছি। নিতু: সত্যি? তিথি কাঁদতে কাঁদতে: হুম। আচ্ছা ঠিক আছে, কান ছাড়ো। তুমি 1 ঘন্টা কোলে উঠেছিলে না আমার পাশে? তাহলে আমিও 1 ঘন্টা থাকবো কোলে উঠে তোমার পাশে। তাহলে শোধবোধ হয়ে যাবে। আর 1 ঘন্টায় যে আমার পাশে ক্ষয় করেছো, সেজন্য আরও 1 ঘন্টা আমার পাশের কোলে উঠে বসে থাকবো। কিন্তু মেয়েও 2 বার কোলে উঠতে দিতে রাজি না। এই নিয়ে চলছে মা মেয়ের ঝগড়া। আমি বসে বসে দেখছি। তাদের ঝগড়া থামলে কোলে করে বসে থাকতে হবে, কারণ আমার তো আমি নাই, আমি এখন মা আর মেয়ের সম্পত্তি। তারা যেমন করে ব্যবহার করে, অবশেষে তারা চুক্তিপত্র করে ঝগড়া থামিয়েছে। প্রথম 1 ঘন্টা মেয়ের মা থাকবে ডান পাশের কোলে চড়ে, পরে দুজনই যার যার পাশে আরও 1 ঘন্টা করে কোলে চড়ে থাকবে, যাতে দুইজনেরই এই ক্ষয় শোধবোধ হয়ে যায়। বউকে কোলে নিয়ে আছি, মেয়ে স্টপ ওয়াচ ধরে আছে। তিথি বিজয়ের হাসি হাসছে, মেয়ের আগে আগুনের মতো জ্বলছে। আর আমি মাইনকার চিপায় পড়িয়া দাদিরে উদ্ধার করছি। হয়তো বাকিটা জীবনও কাটবে এমন অবুঝ বউয়ের জ্বালায় জ্বলে। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।